নমস্কার। ঘড়ির কাঁটায় রাত 11টা, চলে এসেছি যাদবপুরেই। 2-3 দিন ধরে যাদবপুরে ঘুরে বেড়াচ্ছি, এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াচ্ছি, এবং আজ যাদবপুর বলতে যে জায়গাটা বোঝায় সেই জায়গাতে চলে এসেছি, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় একদিকে এবং তার পাশাপাশি একদিকে গল্ফগ্রিনের এই জয়মাতারার অটো, মানে এই অটোগুলো সাধারণত রানীকুঠি এবং গল্ফগ্রিনের দিকে যায়। এই জায়গাটা আমার পরিচিত। এই জায়গাটা অফিস থেকে ফেরার সময় অনেকেই দেখলাম যে আড্ডা মারছেন, অনেক পরিচিত মুখ বেরিয়ে গেল, এবং তার মধ্যে থেকে একটা মুখ তো ভীষণভাবে পরিচিত। আমি একবার যাওয়ার চেষ্টা করব, কারণ দিনের শেষে এই ভোটের দেশে যখন আমরা যাচ্ছি সেই সময় এনাদেরকেও আমি দেখছি। আমি কল্পনা দিকে এখানে দেখলাম, কল্পনা নস্কর দত্ত এই মুহূর্তে রয়েছেন এসইউসিআই এর এই যে স্টল, এটা দীর্ঘদিন ধরে এসইউসিআই ঠিক এইভাবেই প্রচারটা করে। টিভিতে বিজ্ঞাপন দিলে তো অনেক বেশি তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। দিদি, আপনি যদি একটু সামনের দিকে চলে আসেন। কল্পনা নস্কর দত্ত এসইউসিআই এর ক্যান্ডিডেট যাদবপুর কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ওনাদের লড়াইটা কিন্তু টিভি, রেডিও, বিভিন্ন যে ডিজিটাল মাধ্যম, এখানে তো বিজ্ঞাপন দিলে একটা ওই মিডিয়া প্ল্যানারদের দিয়ে বিজ্ঞাপন দিলে তো অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আমরা আন্দোলনের দল, আমরা আন্দোলনের মধ্য দিয়েই মানুষের কাছে পৌঁছতে চাই। মানে বিজ্ঞাপন স্বাভাবিকভাবে যেটা আসবে টিভি বা অন্যান্য মিডিয়ায় ঠিকই আছে, কিন্তু আমরা নিজস্ব উদ্যোগে বা টাকা দিয়ে বা বিজ্ঞাপন দিয়ে যেভাবে মানে এ করা প্রচার, সেইভাবে আমরা করি না। আমরা তো সাধারণ মানুষের দাবি নিয়ে আন্দোলন করি, সারা বছর রাস্তায় থাকি, সারা বছর আমাদের আন্দোলন চলে। ফলে যারা সংবাদদাতা তারাও আমাদের দেখেন, সাধারণ মানুষও আমাদের দেখেন, আমরা সেইভাবেই থাকতে চাই। এখানে আমি দেখছি যে অলরেডি এই ইশতেহার প্রকাশ হয়ে গেছে, এসইউসিআই এর ইশতেহার প্রকাশ হয়ে গেছে, এবং সেটা একটা বই আপনাকে থ্যাংক ইউ, এটা আমি পড়বো, এবং তার পাশাপাশি আমি দেখবো যেরকম সিপিআইএম এর ইশতেহার আজকে প্রকাশ হয়েছে দেখলাম। সিপিআইএম 370 ধারা সরকারে কোনোদিন কেন্দ্রে আসলে ওনারা বলেছেন কাশ্মীরে আবার 370 ধারা ওনারা রিএস্টাবলিশমেন্ট করবেন। এরকম কোনো জাতীয় বিষয় আপনাদের সবচেয়ে বড় ইস্যু কি এই ইশতেহারে? এখানে আমাদের বিভিন্ন যে আন্দোলনগুলো, বিভিন্ন বিষয়গুলো আছে, কাশ্মীরের বিষয়েও বক্তব্য আছে, সবটাই আছে। মানে একদম টোটাল আমাদের আন্দোলনের ইস্যু ধরে সমস্ত বক্তব্যটাই এখানে আছে। আপনারা এই যে যাদবপুরে এই যে ক্রাউডটা দেখতে পাচ্ছি আমরা, প্রচুর ছেলে মেয়ে এখানে রয়েছেন, কি মনে হচ্ছে যাদবপুরে একদিকে সায়নী ঘোষ, আরেকদিকে সৃজন, অনির্বাণ গাঙ্গুলি, তার মাঝে আপনার চান্স কতটা? মানে আমরা মনে করি সাধারণ মানুষকে যদি আমরা বক্তব্যটা পৌঁছে দিতে পারি, সাধারণ মানুষ যদি জানেন এসইউসিআই দল কোন নীতির ভিত্তিতে লড়ছে, যেটা আপনি প্রথমেই বললেন যে প্রচার মাধ্যমে এসইউসিআই দলের প্রচার তো খুব বেশি সেইভাবে থাকে না, সেটা আপনারাও লক্ষ্য করেছেন। কিন্তু আমরা আমাদের বক্তব্য এই ইস্তাহারের মধ্য দিয়ে, আমাদের লিফলেট, আমাদের প্যাম্পলেট, আমাদের প্রচার, রাস্তায় দাঁড়িয়ে প্রচার, মিছিল, মিটিংয়ের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো, এবং আমরা বাড়িতে বাড়িতে গিয়েও আমাদের এই ইস্তেহার আমরা বিক্রি করছি, হ্যাঁ, সাধারণ মানুষকে দিচ্ছি। ইস্তেহারগুলো এটা কত টাকা? আমিও কিনছি, ছাপার খরচ দেওয়া না আপনাকে, আমিও দিই, আমি বিনা পয়সায় কেন নেবো? তারপরে পরে বলবেন সাংবাদিক ঘুষ নিয়েছে। এটা তো ঘুষ কেন? চা খাবেন? আসলে একটু করে আমি গিফটটা নিলাম, পড়বেন এবং পড়ে আপনারা আমাদের সম্পর্কে আরো ভালো করে জানতে পারবেন। দিদি, আপনাদের বিরুদ্ধে তোমরা মানে একটু চা আমরা খেতে খেতে কথা বলি, আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটা বর্তমানে আছে, সেই অভিযোগটা হলো যে আপনারা আসলে একটা শব্দ খুব তৃণমূল কংগ্রেস শুরু করেছে, ভোট কাটুয়া। আপনারা আসলে ভোট কাটার জন্য এখানে লড়ছেন, এবং নির্দিষ্টভাবে বলতে গেলে সৃজন ভট্টাচার্যের ভোট কাটার জন্য, বিজেপির ভোট কাটার জন্য। আপনারা কি সৃজনের ভোট কাটার জন্য এখানে লড়ছেন? আমরা কারোর ভোট কাটার জন্য লড়ছি না, গোটা পশ্চিমবঙ্গে 42টা সিটেই আমরা লড়ছি। এটা তো আপনারা জিতবেন না, একটা তো অনেকে বলছে। নাই, জিততে পারি, কিন্তু আমরা ভোট কাটার জন্য না। আমরা মনে করি আমাদের নীতিটাকে সমর্থন করে যে মানুষগুলো ভোট দেবেন তাদের ভোটটাই আমরা নেব। অন্য সেই ভোটটা তো হয় বড় দল যারা সিপিএম আছে, বিজেপি আছে, তৃণমূল আছে, তাদের দিকে চলে যেতে পারে। তাদের দিকে চলে, সেটা তো মানুষই। এই স্লোগান দিও না, ঠিক আছে, স্লোগান দিই। রাত 11টা তো এই মুহূর্তে যে যাদবপুরে একদম আছে,
বলছি আমরা মনে করি আমাদের নীতির ভিত্তিতে আমরা ইলেকশনে লড়ছি। আমরা যে আমাদের ভোটটাও কিন্তু একটা রাজনৈতিক লড়াই, এবং সারা বছর যে আমরা বিভিন্ন দাবি নিয়ে, বিদ্যুতের দাম কমানোর দাবিতে, মূল্যবৃদ্ধির প্রতিবাদে, নারী নির্যাতনের প্রতিবাদে, মদের প্রসারের প্রতিবাদে, লাইসেন্স প্রত্যাহার করার দাবিতে, নারী দিদি আপনি কি এখানে এখানে থাকেন? না, কোথায়? মুকুন্দপুরে। মুকুন্দপুরে। এখানে প্রার্থী কারা কারা দাঁড়িয়েছে জানেন? হ্যাঁ, কে? সিপিএম এর সৃজন ভট্টাচার্য, মানে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সায়রা শাহ আলম হালিম, আর তৃণমূল। কে জিতবে মনে হচ্ছে এবার? দেখুন এখন এই আমরা যেটুকুনি আমাদের মানে ইসের মধ্যে বুঝেছি, অনেকেই যেটুকু আমরা আলাপ আলোচনা যেটা পাই, মানুষের কে কে সৃজন ভট্টাচার্যের ভোট জিতবে? আচ্ছা, আমি এখানে এখানে অনেকে রয়েছেন, চারপাশে রয়েছেন। দিদি, মূল যে বিষয়গুলো যেটা এই এখনো মিটিং মিছিল এই সমস্ত কিছু হচ্ছে, কিন্তু তৃণমূল কে আপনারা কি সাহায্য করার জন্য করছেন? একেবারেই না, একেবারেই না, একেবারেই না। আমি তো বললাম সারা বছর আমরা সাধারণ মানুষের দাবি নিয়ে লড়াই করি, সেই লড়াইয়ের ভিত্তিতেই কিন্তু আমরা ইলেকশনে লড়ছি। এবং আমরা মনে করি সাধারণ মানুষ একটা এরকম বিকল্প চান যারা সততার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে, মানুষের দাবির ভিত্তিতে লড়াই করে। সেই লড়াইয়ের প্রার্থীকে তারা ভোট দিতে চান, এটা আমরা বিশ্বাস করি। দিদি, একটা মানুষের কাছে পৌঁছে যেতে পারি, মানুষ নিঃসন্দেহে ভোট দেবেন। এটা দিদি, একটা বিষয় আমার খুব জানার, সেটা আপনি রেগে যাবেন না। অনেকে তো এই প্রশ্ন করতে পারে যে আসলে পরিবারবাদ এসইউসিআই থেকে শুরু হচ্ছে। আপনার যিনি স্বামী, তার বিরুদ্ধে তো অভিযোগ উঠতেই পারে যে আপনি স্ত্রী হিসেবে আপনি এখানে টিকিট পেয়েছেন। আমাদের দলের টিকিট পাওয়া নিয়ে এরকম কোনো ব্যাপার নেই। আমরা তিনি জয়নগরের প্রার্থী ছিলেন বা জয়নগরের এমএলএ ছিলেন। হ্যাঁ, তাতে কিছু যায় আসে না। আমাদের ওরকম টিকিট পাওয়া নিয়ে কোনো কাড়াকাড়ি কোনোদিন শুনেছেন? কোনোদিন কেউ বলতে পারবে না যে টিকিট নিয়ে কোনো রকম কাড়াকাড়ি আছে। এখানে এত মানুষ যেখানে রয়েছে, সেই প্রত্যেক মানুষদের ক্ষেত্রে দাঁড়িয়ে একটা জিনিস তো প্রশ্ন উঠতেই পারে যে আমার কাছে যদি আমি বিজেপিকে ভালো না বাসি তাহলে আমি তৃণমূলকে ভোট দেবো, তৃণমূলকে ভালো না বসলে আমি সিপিএমকে ভোট দেবো, সিপিএম তৃণমূল কাউকে না ভালোবাসলে বিজেপিকে ভোট দেবো। তা কেন এসইউসিআইকে ভোট দেবে? একটা ভোট হয়তো নষ্টও করবে। এসইউসিআইকে ভোট দেবে এই জন্যই যে সাধারণ মানুষের জীবনের যে সমস্যা, আমি যেটা বারবার বলছি, বেকার সমস্যা, আজকে শিক্ষার সমস্যা। বলুন তো, জাতীয় শিক্ষানীতি নিয়ে এসইউসিআই ছাড়া আর কোনো দল লড়াই করেছে? সে বিজেপি হোক, তৃণমূল হোক, বিজেপি তো চালুই করছে, কেউ লড়াই করেছে? একটা প্রতিবাদ করেছে? আজকে বিদ্যুতের যে স্মার্ট মিটার চালু হচ্ছে, এসইউসি ছাড়া কেউ লড়াই করেছে? মদের লাইসেন্সের বিরুদ্ধে আমাদের মহিলা সংগঠন রাস্তায় দাঁড়িয়ে বারবার লড়াই করে, মদের দোকানে ভাঙচুর করে। আপনাদের তো না, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, শেখ শাহজাহানকে চেনো? শেখ শাহজাহানকে চেনো? হ্যাঁ। কে? ওই তো আগে ধরা পড়লো। কোথায় ধরা পড়েছে? টিভিতে দেখলাম। সন্দেশখালিতে? চলো, এখন রাত হয়েছে, বাড়ি ফিরছো? খেয়েছো? চলো সাবধানে যাও। এই যে শেখ শাহজাহানদের বিরুদ্ধে আপনাদের তো রাস্তায় নামতে দেখি না। হ্যাঁ, কে বলেছে? আমি নিজে গেছি জেলিয়াখালিতে, নিজে গেছি সন্দেশখালিতে। একবারও তো বলেন না তৃণমূল কংগ্রেসের এই যে লড়াইটা আসলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, শেখ শাহজাহানদের? কেন বলবো না? আমাদের প্রচুর লড়াই তৃণমূলের বিরুদ্ধে। এই যে বিদ্যুতের স্মার্ট মিটার বললাম, এটা তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারি, আমাদের রাজ্যের এত পরিযায়ী শ্রমিক, তারা রাজ্যে কাজ না পেয়ে বাইরে চলে যেতে হচ্ছে, এগুলো সমস্তই তো তৃণমূলের বিরুদ্ধে আমাদের বক্তব্য। বিজেপির বিরুদ্ধে তাহলে লড়ছেন কেন? বাংলায় বিজেপি, আমরা মনে করি বিজেপি এবং তৃণমূল দুটোই হচ্ছে পুঁজিপতিদের দালাল দল, দুটোই আলাদা। এরা প্রতিদ্বন্দ্বী, এটা আপাত অর্থে প্রতিদ্বন্দ্বী। আমি সহজভাবে বোঝার জন্য বলছি, যেহেতু আমি যাদবপুরে রয়েছি এবং একবার দেখানোর চেষ্টা করবো। এখনো রাত 11টা বাজে, প্রচুর লোক এই মুহূর্তে রয়েছেন। বামপন্থী বলতে একটা তো ধারণা আছে যে সিপিএম সিপিআই হবে, এসইউসিআই সিপিএম এর থেকে কিভাবে আলাদা? এতে আবার আপনাদের জোট ঘোট এই সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে না তো? আপনি কিন্তু নেই, আমাদের কোনো জোট ঘোট নেই, আমরা এককভাবে লড়ছি।
এবং আমরা মনে করি একমাত্র সংগ্রামী বামপন্থার ঝান্ডাটা এসইউসিআই তুলে ধরেছে। আমরা ইলেকশনের জোট কংগ্রেসের সাথে করিনি, আইএসএফ এর সাথে করিনি, যারা সাম্প্রদায়িক দল। আইএসএফ সাম্প্রদায়িক? নিশ্চয়ই, অবশ্যই তারা মুসলিম ভোট নেওয়ার, মুসলিম ভোটের ভিত্তিতেই তারা করছে। আমরা করিনি, কিন্তু আমরা সিপিএম কে চেয়েছিলাম আন্দোলনের ময়দানে, ইলেকশনের সামনে নয়। সিপিএম মানে আমি যদি বামপন্থী হই, আমি সিপিএম এর জায়গায় এসইউসিআই কে কেন সমর্থন? আদৌ বামপন্থী আমরা মনে করি না, আমরা মনে করি না সিপিএম কে বামপন্থী। সিপিএম বামপন্থার ঝান্ডাটাকে কলঙ্কিত করে, মানে সৃজন বামপন্থী নয়, কলঙ্কিত করেছে তারা, বামপন্থার ঝান্ডাটাকে কলঙ্কিত করেছে। তারা বামপন্থার ঝান্ডাটা ধরে রাখেনি, তারা শুধুমাত্র আসন পাওয়ার লোভে যে কারোর সাথে তারা কম্প্রোমাইজ করতে। এটা তো সিপিএম বলতে পারে আপনারা তৃণমূলকে হাত শক্ত করার জন্য। একেবারেই বলতেই পারে, তার বলার রাইট আছে, কিন্তু আপনারা বুঝবেন বিবেক বুদ্ধি দিয়ে, মানুষ বুঝবে, সাধারণ মানুষ বুঝবে তাদের বিবেচনা দিয়ে। এসইউসিকে তারা সারা বছর রাস্তায় দেখে, সারা বছর রাস্তায় আমরা দেখবো রাস্তাতে। এই যে ধরুন আমি বলছি, এই যে আশা, আইসিডিএস, মিড ডে মিল ওয়ার্কার, শ্রমজীবী মানুষ, তাদের যে বঞ্চনা আপনারা দেখেছেন কিনা জানি না, নিশ্চয়ই দেখেন। অবশ্যই ইসমাতারা খাতুন আজকে আমাদের শোতে। তা ইসমাতারা খাতুন কে? তিনি তো এসইউসিআই দলের ক্যান্ডিডেট আজকে কৃষ্ণনগরে। বেশ, এই জায়গাগুলো অনেক লোক এখানে এই মুহূর্তে রয়েছে, আপনাদের প্রত্যেক, আপনারা খুব ভালো থাকুন। এই লড়াইটা কে করছে? একমাত্র আমরা করছি। বেশ, এসইউসিআই করছে, সিপিএম করছে, বিজেপি করছে না, তৃণমূল করছে, এইটাতে থাকবো আপাতত। দিদি, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক রাতে এই মুহূর্তে আপনাদেরকেও যারা এখানে করছেন, আমি একবার বাজার থেকে ঘুরে আসি, তার কারণ এই মুহূর্তে 11টার এই সময় মানে বাজার একেবারে শেষের পথে। সুতরাং দেখো এই মুহূর্তে ফাঁকা বাজার, তো আমি জানি না কি পাবো, কিন্তু শুভ্রাংশু এই মুহূর্তে রয়েছে অন্যদিকে। শুভ্রাংশু উত্তর কলকাতাতে রয়েছে, উত্তর কলকাতায় সৌগত রায়, উত্তর কলকাতায় বিভিন্ন যারা ক্যান্ডিডেটরা রয়েছেন এই মুহূর্তে দমদমে সৌগত রায় ঘোরাফেরা করছেন, দমদমের ক্যান্ডিডেট। উত্তর কলকাতায় তাপস দা রয়েছেন। সবার কাছে শুভ্রাংশু পৌঁছে যাচ্ছে, আমি যেরকম দক্ষিণ কলকাতায় পৌঁছে যাচ্ছি। আপাতত শুভ্রাংশু এই মুহূর্তে আমি জানি না, আমি তোমার সাথে আর দেখা করতে পারিনি অফিসে ফেরার সময়, তোমার সাথে এই মুহূর্তে কোন ক্যান্ডিডেট রয়েছে, তুমি সে ক্যান্ডিডেটদের সাথে গোটা বাংলার মানুষকে দেখাও। আমি এই মুহূর্তে কিছু জিনিসপত্র কিনে অবশেষে বাড়ি যাওয়ার সুযোগ পাবো। শুভ্রাংশু। হ্যাঁ ময়ূক, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুজন চক্রবর্তী। উনি সারাদিন প্রচার করেছেন, আমরা সেই প্রচার নিয়ে তিনি সারাদিন কী করলেন আরও নানা বিবিধ বিষয়ে কথা বলবো। তো আজকে তো গরম, বেশ অনেকটাই গরম আজকে, তার মধ্যে সুজন চক্রবর্তী সারাদিন প্রচার করলেন এবং এই মুহূর্তে ওনার সঙ্গে অনেক লোক আছেন এবং তাদের সঙ্গে নিয়ে গোটা পাড়াটাই প্রচার করেছেন। আমরা ধরে ফেলি তাকে, আমরা তার সঙ্গে কথা বলবো। সুজনবাবু, আজকে সারাদিন ধরে আপনি প্রচার করছেন, সকাল থেকে কোথায় কোথায় প্রচার করলেন আজকে? আমাদের কর্মসূচির শেষে সবাইকে ছেড়ে দিয়েছি, আপনি এখন এসে আমার হাজির হয়ে গেছেন। না, আপনি তো এখনও যাবেন বললেন, কোথায়? হ্যাঁ, আমি আজকে যাব। এবারে আমাদের কমরেড একটু অসুস্থ হয়েছে, তার কাছে যাব। এত রাত্রে তো আর পাবলিক প্রোগ্রাম হয় না, কিন্তু কয়েকশো মানুষ ছিলেন। প্রোগ্রাম শেষের পর ন্যাচারালি তাদের ছেড়ে দেওয়া হবে, সারাদিন পরিশ্রম করে। আজকে আমি সকালে 8টার সময় বেরিয়ে গেছি বিশরপাড়া, সেখান থেকে আমি ক্যাম্পেইন করে ট্রেনে করে গেছি বিরাটিতে ক্যাম্পেইন করে ট্রেনে করে আমি গেছি দুর্গানগর থেকে ক্যাম্পেইন করে আবার আমি বিরাটিতে এসেছি। এসে সেখানে স্টেশনের পাশে যারা আছেন সেই মানুষদের হকার পরিবার, তাদের সাথে বৈঠক করেছি। তারপরে আমাদের যে নির্বাচনী কার্যালয় সেখানে বেলঘরিয়াতে কমরেড এসেছিলেন, তাদের সঙ্গে পরামর্শ করেছি। দুপুরে এসে স্নান করে খেয়ে দিয়ে তারপর তো মিডিয়া এসে গেল, ভেবেছিলাম একটু বিশ্রাম নেব। আসে, বিশ্রামের তো উপায় থাকে না, পরপর সে আসছে করে আবার আমরা 4:30 বেরিয়ে পড়েছি। 5টার সময় আমরা দমদমে স্টার্ট করেছি। সেখানেও আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছিলেন। মূলত সকালে যেমন স্টেশন, ট্রেন, বাজার ক্যাম্পেইন করেছি, এখানে আমরা প্রাইভেট রোড সহ জ্যোতি কলোনি, জ্যোতিনগর সহ ছাতাকল, দমদমের মধ্যে এই সমস্ত এলাকাতে, সাউথ দমদম, লিচু বাগান ইত্যাদি এই সমস্ত এলাকাতে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ দেওয়া, শুভেচ্ছা বিনিময়, যেভাবে আমরা প্রচার করি সেইভাবেই প্রচার করেছি। এখন প্রচার শেষে আমরা জ্যোতিনগরে দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে এখন যাব, একজন কমরেড অসুস্থ হয়েছেন, তার কাছে যাব। আর আমি জানি না পেরে উঠবো কিনা,
বিরাটিতে যে মহিলা সেদিন বাড়ি চাপা পড়ে মারা গেছেন, সেই বাড়িতে আবার একবার দেখা দিয়ে আসা উচিত। আমি যদিও প্রথম দিনই আমিই গেছিলাম, অন্যরা কেউ যাননি। আর তা সত্ত্বেও সেদিন ওনার স্বামীর সঙ্গে দেখা হয়নি। আজকে পারলে একবার ওখানে দেখা দিয়ে আসবো। 11:30 12টা বাড়িতে ঢুকে যাব। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, এই যে কেন্দ্র, এখানে যে 3 জন মূলত লড়ছেন, প্রত্যেকের নাম এস দিয়ে। কিন্তু 3 জন লড়বে এমন কোনো ঠিক ঠিকানা নেই, আরও কয়েকজন লড়তে পারে, বি দিয়ে, কে দিয়ে, এস দিয়ে, ইউ দিয়ে, এমনকি ইউ দিয়েও লড়তে পারে। সুজন, সৌগত, শিলভদ্র, এই 3টে নামই তো চলছে মার্কেটে। সুজন, সৌগত, শিলভদ্র, শিলভদ্র, সৌগত, সুজন। সুজন হয়েই থাকতে চাই। কিন্তু কোথায় রইলেন? এই যে একটু আগে খবর পাচ্ছি আমরা, আপনাদের যে ভাব ভালোবাসা ছিল আইএসএফের সঙ্গে, সেই জায়গাটাকে চির ধরছে। আইএসএফের সঙ্গে ভাব ভালোবাসা খুব ছিল এমনটা ভাবতে কোনো কারণ নেই। আইএসএফ তো সেদিন জন্মেছে। আইএসএফ তো একটা রাজ্যের পরিচিত রাজনৈতিক দল, এরকমটা নয়। গত নির্বাচনের আগে আইএসএফ বিশেষ করে নানান অংশের মানুষকে নিয়ে একটা রাজনৈতিক দল তারা ঘোষণা করেন এবং তারা আমাদের সাহায্য চান, সমর্থন চান। বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, বিশেষ করে তৃণমূল রাজ্যের সরকারে এই ইলেকশনটা কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। তখন ন্যাচারালি তার বিরুদ্ধে সবাই যারা হারাতে চায় একসাথে এসো, এরকম তো বরাবরই হয়। তার মানে সেটা একটা পার্মানেন্ট কোনো বিষয় তা তো নয়। আপনি অন্যান্য রাজ্যে তো দেখছেন, আজকে এ দলের সঙ্গে আছে তো কালকে যে দলের বিরুদ্ধে ভোট করলো তার দলে গিয়ে হাজির হয়ে গেল। এই মুহূর্তে বিজেপি বিহারে বিজেপিকে হারিয়ে জিতে আসা বাহিনী যারা, তাদের সঙ্গে নিয়েই চলছে। বা এরকম আরও 5টা রাজ্যে যারা হারিয়েছে তাদের, মহারাষ্ট্রে। ফলে অন্য রাজ্যের সঙ্গে আমি তুলনা করতে চাই না, যদিও পশ্চিমবাংলার মান ক্রমশ খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে মমতা মোদির 2 বাহিনী, কোনো সন্দেহ নেই। কিন্তু সে সত্ত্বেও আমরা চাইছিলাম সবাই একসাথে চলা হোক। ওরা বলেছিলেন ডায়মন্ড হারবারে দাঁড়াবেন, আমরা সমর্থন দিয়েছিলাম। এখন আর ডায়মন্ড হারবারে দাঁড়াবেন না, না দাঁড়িয়ে অন্য জায়গায় দাঁড়াবেন, চীনের তো কোয়েশ্চেন নেই। ওরা মনে করেছেন ওদের রাজনৈতিক দল। আচ্ছা, আপনি এটা থাক, একটা কথা বলছি, যাদবপুরের চেনা ফিল্ড, এই ফিল্ডটা একটু অন্য ধরনের। আমার কাছে চেনা ফিল্ড যেমন যাদবপুর, আমার কাছে চেনা ফিল্ড তেমন দমদম, আমার কাছে চেনা ফিল্ড আপনি যদি বলেন পশ্চিমবাংলা। কিন্তু অবশ্যই তুলনামূলকভাবে বেশি চেনা ফিল্ড পশ্চিমবাংলার অন্য জায়গায় চাইতে যাদবপুর এবং দমদম। আমার যাদবপুরে পড়াশোনা, যাদবপুরে পড়ে মূলত 88 পর রাজনৈতিক কাজ আমি যাদবপুরে বেশি করেছি। আবার 1978 সালে আমি যখন ছাত্র ফেডারেশন করি এসএফআই, তখন আমি এসএফআই অবিভক্ত 24 পরগনা জেলা, সুভাষ চক্রবর্তী তখন নেতা, গৌতম দেব, নেপাল ভট্টাচার্য ইত্যাদি, তাদের সান্নিধ্যে 1978 সালে ঘুঘুডাঙ্গা দমদম, সেখানে এসএফআই রাজ্য সম্মেলন হয়েছিল। সেই সম্মেলন থেকেই আমি এসএফআই রাজ্য না জেলা সম্মেলন হয়েছিল, আমি এই জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য হই। তার কদিন পর ব্যারাকপুরে আমাদের রাজ্য সম্মেলন হয়েছিল, সেটাও উত্তর 24 জেলা। আর জেলাটা তো 24 পরগনা। পরে প্রশাসনিক কারণে ভাগ হয়ে গেল, যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এখনও মেদিনীপুর, দিনাজপুর উত্তর এবং দক্ষিণ এখনও দিনাজপুর, এখন পশ্চিম মেদিনীপুর, এখন পশ্চিম দিনাজপুর আর কেউ বলে না, কিন্তু দুটোই আসলে দিনাজপুর। মানে অবিভক্ত 24 পরগনা। মানে আমার কাছে দমদম অচেনা মাটি নয়, যাদবপুর চেনামাটি, দমদম চেনামাটি। আমি রাজ্যের মানুষ, আমি গোটা রাজ্য জুড়েই কাজের সঙ্গে থাকি, সবাই জানেন। কি বলছেন আপনি তো দমদমের লোক, কী অবস্থা? দমদমে এবার পরিপূর্ণভাবে আমরা নিশ্চিত যে আমাদের হৃত গৌরব আমরা ফিরিয়ে আনতে পারবেন একদম। কারণ আমাদের প্রার্থী সুজন চক্রবর্তীকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। এই মুহূর্তে পশ্চিমবাংলার বুকে সবচেয়ে পরিচিত মুখ যদি এই মুহূর্তে কেউ থাকেন, সে আমাদের সুজনদা। এবং দমদমের মানুষের সাড়া পাচ্ছি আমরা। এই যে আজকে সারাদিন মানে বিকেল 4টে থেকে দমদমের বুকে আমরা ঘুরছিলাম আমাদের এলাকায়, সেখানে প্রচুর মানুষের ঢল নেমেছে। মানুষ রাস্তার দৌড়ে এসছেন, নিজেরা এসে দেখা করেছেন, আলাপ করেছেন। অনেক পুরনো মানুষ তারা এসছেন সঙ্গে। দমদম সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, তরুণ সেনগুপ্ত, গৌতম দেব, এদের দিয়ে গড়ে ওঠা দমদম, সেই বিভূতি দেব, এদের নিয়ে গড়ে ওঠা দমদমের বুকে আরও অনেক উনি কিছু নাম বললেন। দমদমের ট্র্যাডিশনটা অত্যন্ত রিচ ট্র্যাডিশন, শুধু দমদমের না, 24 পরগনা জেলা, তার ট্র্যাডিশনটা, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন,
যুব ছাত্র সে আন্দোলন, সেই ট্র্যাডিশনাল জেলা 24 পরগনা, আমি তার অংশীদার, আমি যৌথ জেলার লোক, মানে অবিভক্ত জেলার লোক। ইনি তো বলছেন পুরনো দিনের কথা, যে প্রাইভেট রোড সেখানে ছিলেন সুভাষ চক্রবর্তীর বাড়ি। আপনি তো ইয়ং, বলুন। সুভাষ চক্রবর্তীরা তো নেতা হয়েছেন, পরবর্তী প্রজন্মের কাছে উদাহরণ হিসাবে জেগে আছেন বলেই সুভাষ চক্রবর্তীরা রয়েছেন। সুভাষ চক্রবর্তী, আমি যেটা বলতে চাইছি, এনারা যাদের কথা বললেন তারা পুরনো দিনের, নতুন আপনারা কি সেই পুরনো দিনটাকে ফিরিয়ে দিতে পারবেন? কমিউনিস্টরা পুরনো হয় না কখনো। কমিউনিস্ট ওই আপনি যে কথা বলছেন ওই কথা চালাক কথা বলবেন না, সোজাসুজি কথা বলুন। চালাক কথা কমিউনিস্টদের বইয়ে আছে, মানুষের সঙ্গে কথা বলুন। যে জিনিসটা কমিউনিস্ট যাদের নাম বললেন, আপনি ইয়ং ছেলে, সেই জিনিসটা ফেরাতে পারবেন? অবশ্যই ফেরাতে পারবো। সেই জন্যই তো দমদমে আপনি দেখবেন পাড়ায় পাড়ায় সাধারণ মানুষ দেওয়া লিখছে দমদমে এবার আমাদের সুজন, আমাদের সুজন। আপনি কি বলবেন? আমি এমন একজন ক্যান্ডিডেটকে ভোট দেবো যার গ্যারান্টি আছে, যে গ্যারান্টি দিয়ে থাকতে পারবে যে না আমি এই দলেই রয়েছি, তাকে আমি ভোটটা দেবো। আমি এমন লোককে ভোট দেবো না আজকে এই ফুল কালকে ওই ফুল, সেরকম ফুলকে ভোট দেবো না। এতে কি হবে, আমার যে মর্যাদা বা আমি যে একটা ভোটটা দিলাম তার কোনো গুরুত্বই থাকবে না। এটা সবাইকে ভাবা উচিত যে এমন লোককে একজন ভোট দাও যেই ক্যান্ডিডেটের গ্যারান্টি আছে, 100% গ্যারান্টি আছে। যেমন সোনায় যেমন হলমার্কে যেমন একটা গ্যারান্টি হয়, সেরকম গ্যারান্টি যুক্ত একটা প্রার্থীকে ভোট দাও। এটাই হচ্ছে না, আমি আমার সঙ্গে ওরা খুব বেশি পরিচয় নেই। আমাদের কর্মী অথবা এখানকার আমাদের সমর্থক কেউ হবেন, ভালো, খুব ভালো। কিন্তু আমি হয়তো হলমার্ক কথাটা বলার ঠিক আমার নিয়ে অস্বস্তি লাগে, কিন্তু ওরা মনে করেছে, ওরা তাই বলেছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে খাঁটিত্ব নিয়ে কোনো প্রশ্ন আমাদের সম্পর্কে বা আমার সম্পর্কে উঠবার কোনো কারণ নেই। ঘটনাক্রমে আপনি বললেন 3S, সুজন, সৌগত, শিলভদ্র। সৌগতবাবু বোধহয় কি হেরো ঠেরো কিসব কি বলেছেন। সৌগতবাবু আলিপুর থেকে ঢাকুরিয়া, ঢাকুরিয়া থেকে দমদম, এই দমদম না বনগাঁ, বনগাঁ থেকে মাঝে না ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে ঢাকুরিয়া, ঢাকুরিয়া থেকে আলিপুর থেকে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে ঢাকুরিয়া, ঢাকুরিয়া থেকে দমদম, দমদম থেকে দমদমের আগে বনগাঁ, বনগাঁর আগে দক্ষিণ কলকাতা। পার্লামেন্টের ইলেকশন উনি দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জির এগেনস্টে। হেরে আমাকে যদি হেরো বলে তো সৌগতবাবু হেরো। ঢাকুরিয়া হেরে গেলেন, সেই কারণে পরে গিয়ে বনগাঁয় দাঁড়াতে হলো। হেরে আমাকে যদি হেরো বলে সৌগতবাবু হেরো। আমি জানি না, আমি ভাই বলা ঠিক পক্ষপাতী না। আর প্রতিপক্ষ প্রার্থী আমার চাইতে বড়, আমি শুভেচ্ছা রাখছি, উনি ভালো থাকুন। কিন্তু উনি কংগ্রেস, আগে জনতা দল, তারপরে কংগ্রেস, তারপরে তৃণমূল, কী করবেন আমি জানি না, আমার সাবজেক্ট সেটা নয়। বা শিলভদ্রবাবু আমি সমবয়সী, ভালো, আমার সঙ্গে পরিচয় আছে, উনি বিধানসভা একসাথে ছিলেন। সৌগতবাবু আমরাও একসাথে বিধানসভায় ছিলাম। শিলভদ্রবাবু তো গতবার তৃণমূলের MLA ছিলেন, এবারে উনি বিজেপির প্রার্থী হয়েছেন, এটা ওদের ব্যাপার। আমার ক্ষেত্রে সেরকম কোনো সুযোগ নেই বা চান্স নেই বা মনোভাব নেই। কেন? আমার রাজনীতি বা আমাদের রাজনীতি মানুষের জন্য, মানুষের চোখের দিকে থাকে। মানুষের কথা বলছে, গ্যারান্টেড বলছে। আমরা দেখলাম অসংখ্য লোক এসে, তারা কেউ তো মনের কথা বলছে, তারা বলছে জিতবো। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আরও খবরে থাকবো। এবং তার আগে আমরা যেটা শুনলাম, যেটা বুঝলাম, এই জায়গাতেও অসংখ্য মানুষ তার সঙ্গে এসছেন। আমরা এই খবর দেখাবো, আরও প্রতিদিন এই ধরনের খবর দেখাবো। তবে এখন একের পর এক ব্রেকিং নিউজ দেখুন রিপাবলিক বাংলায়।